হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেকচারে আমি অল্টারনেটর শুরু করব। আমরা সবাই অলমোস্ট অল্টারনেটর জানি। এসি, আমাদের যে এসি জেনারেটর, সেটারই কিন্তু আরেকটা নাম হচ্ছে অল্টারনেটর। তো আপনারা অলরেডি মেশিন 1-এ ডিসি জেনারেটর সম্পর্কে পড়াশোনা করছেন। তো বেসিক্যালি ডিসি জেনারেটর এবং এসি জেনারেটরের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। এখানে আমাদের এই এসি জেনারেটর বা অল্টারনেটরেও রোটর এবং স্ট্যাটর আছে, আমাদের ডিসি জেনারেটরেও সেম রোটর এবং স্ট্যাটর ছিল। তো এখানে পার্থক্য যেটা, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটর এবং রোটরের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। ডিসি জেনারেটরের ক্ষেত্রে কি ছিল, ডিসি জেনারেটরে আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং সেটা ছিল হচ্ছে রোটর পজিশনে, আর আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা ছিল হচ্ছে স্ট্যাটরে। কিন্তু এসি জেনারেটর বা অল্টারনেটরে যেটা হবে, তাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং বা মেইন ওয়াইন্ডিং সেটা আমাদের এখানে থাকবে হচ্ছে স্ট্যাটরে, আর আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা আমাদের এখানে রোটরে থাকবে। অল্টারনেটরকে আমরা সিনক্রোনাস জেনারেটরও বলে থাকি, ঠিক আছে। তো আমরা যদি এর মেশিনের ক্লাসিফিকেশনটা দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে এর পজিশনটা কোথায়। তো আমরা যদি মেশিনের টোটাল ইলেকট্রিক্যাল মেশিনের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথম এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসি মেশিন আর একটা হচ্ছে ডিসি মেশিন। তো ডিসি মেশিনের ক্ষেত্রে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর, এটা মেশিন 1-এ অলরেডি পড়ানো আপনাদের হয়ে গেছে। আমরা এখানে এসি মেশিন শুরু করছি। এসি মেশিনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিনক্রোনাস মেশিন আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেশিন। সিনক্রোনাস মেশিন সেটাই যার স্পিডটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, একটা সিনক্রোনাস স্পিডে সেটা রোটেট করবে। আর অ্যাসিনক্রোনাস মেশিন সেটাই যার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে না, এটা ভেরি করতে পারে, লোডের উপর এটা চেঞ্জ হবে। যেমন অ্যাসিনক্রোনাস মেশিন হচ্ছে আমাদের যে ইন্ডাকশন মোটর, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেশিন। তারপর আমরা জানি যে ইন্ডাকশন মোটরে আমরা লোড যখনই অ্যাড করব, আমাদের স্পিডটা কমে যায়, যেহেতু তার স্পিড ভ্যারি করে, এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস মেশিন বলা হয়। আর সিনক্রোনাস মেশিন কি কি? সিনক্রোনাস মেশিন হচ্ছে সিনক্রোনাস জেনারেটর এবং সিনক্রোনাস মোটর। তো আমরা এই যে সিনক্রোনাস যে জেনারেটর আমাদের, সেটারই অপর নাম হচ্ছে অল্টারনেটর। তো আমরা এই অল্টারনেটরের অপর নাম আমরা কি বলতে পারি? সিনক্রোনাস জেনারেটর। তো এই সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটর, সবগুলাকেই আমরা দুই ভাগে করে ভাগ করতে পারি। খুবই সিম্পল, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। তো এই ইলেকট্রিক্যাল মেশিনের ক্লাসিফিকেশন থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের যে অল্টারনেটরের পজিশনটা কোথায়, এটা হচ্ছে আমাদের এসি মেশিনের অন্তর্ভুক্ত এবং সিনক্রোনাস মেশিনের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমরা অল্টারনেটরের বেসিক যে প্রিন্সিপাল, সেটা সম্পর্কে অলরেডি আমাদের ধারণা হয়ে গেছে, যে এখানে আমাদের এই কনস্ট্রাকশনটা অলমোস্ট ডিসি জেনারেটরের মতোই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের স্ট্যাটর এবং রোটরের পজিশন চেঞ্জ হয়ে যায়। এখানে আমাদের যে মেইন ওয়াইন্ডিং সেটা আমাদের স্টেশনারি থাকবে স্ট্যাটরে, আর এখানে আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা থাকবে হচ্ছে রোটরে। তো কনস্ট্রাকশনের আমরা যদি এই অল্টারনেটরের কনস্ট্রাকশন বর্ণনা করতে যাই, তাহলে আমরা এসএমএস দুইটা পার্ট নিয়েই বর্ণনা করব, একটা হচ্ছে স্ট্যাটর এবং আরেকটা হচ্ছে রোটর। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
আমরা এর আগে ইন্ডাকশন মোটর পার্টটা কভার করছি। তো ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর অলমোস্ট কনস্ট্রাকশন কাছাকাছি। আমাদের স্ট্যাটর পার্ট যেটা, স্ট্যাটর পার্টের খুব বেশি চেঞ্জ থাকবে না। আমাদের এখানে শুধুমাত্র রোটর পার্টটা চেঞ্জ হয়ে যায়। আমাদের ইন্ডাকশন মোটরে আমরা স্কুইরেল কেজ রোটর কিংবা ফেজ উইন্ড রোটর ইউজ করতাম, এখানে আমরা সেই রোটর ইউজ করতে পারবো না। এখানে আমাদের হচ্ছে একটা ফিল্ড ওয়াইন্ডিং ইউজ করতে হবে। কারণ আমরা জানি যে অল্টারনেটরের কাজ কি, অল্টারনেটর হচ্ছে আমাদের এসি সাপ্লাই প্রোভাইড করবে, তাই তো? তার মানে আমরা এখান থেকে কি করব, এখানে সাপ্লাই দিব না, এখান থেকে আমরা সাপ্লাইটা নিব। তার মানে এটা আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করবে, তাই না? তো যেহেতু জেনারেট করবে, এখানে আমরা কিভাবে জেনারেট করব, আমাদের এখানে এটা হচ্ছে একটা ইন্ডাকশন অল্টারনেটর, এখানে আমাদের স্ট্যাটর আছে, স্ট্যাটরের নিচে রোটর আছে। আমরা রোটরটাকে যদি বাইরে আরেকটা মেশিনের সাহায্যে রোটেট করাই, তাহলে কি হবে, এটা একটা আলাদা মেশিনের সাহায্যে যদি আমরা সেটাকে রোটেট করাই, তাহলে এখান থেকে আমাদের আমরা কি পাবো, সাপ্লাই পাবো। যদি সিঙ্গেল ফেজ অল্টারনেটর হয় তাহলে সিঙ্গেল ফেজ সাপ্লাই পাবো, যদি 3 ফেজ অল্টারনেটর হয় তাহলে আমরা 3 ফেজ সাপ্লাই পাবো। এটাই তো অল্টারনেটরের মেইন কাজ। তাহলে এখানে কি করতে হবে, আমরা রোটরটাকে ঘোরাবো এবং আমাদের আউটপুটে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো। তার মানে আমরা এখানে মেকানিক্যাল পাওয়ার থেকে সেটাকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করতেছি। তো এখানে আমরা রোটর পার্টটাকে ঘোরাবো এবং স্ট্যাটর পার্টে আমাদের এখানে ইএমএফ ইনডিউস হবে, যেটাকে আমরা সাপ্লাই হিসেবে বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। তো এখানে আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা আমরা কিভাবে পাবো? সে একটা ইন্ডাকশন মোটরকে যদি আমরা সাপ্লাই না দিয়ে তার রোটরটাকে ঘোরাতে থাকি, তাহলে কি আমরা সেখান থেকে ইলেকট্রিক্যাল সাপ্লাই পাবো না। তার কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল সাপ্লাই পাইতে গেলে আমাদেরকে ফ্যারাডেস ল স্যাটিসফাই করতে হবে। ফ্যারাডেস ল হচ্ছে যে কোনো তার কুণ্ডলীকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে ঘোরাতে থাকি কিংবা তার কুণ্ডলীকে স্থির রেখে যদি আমরা একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সেখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের তারের দুই প্রান্তে আমরা কি জানি একটা ইএমএফ ইনডিউস হবে, তাই না? তাহলে আমাদের এখানে কন্ডিশন দুইটা, এক হচ্ছে আমাদের কন্ডাক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে, দুই তাদের মধ্যে রিলেটিভ মোশন থাকতে হবে, তারা কনস্ট্যান্ট হইতে পারবে না, সময়ের সাথে সাথে তাদেরকে পরিবর্তনশীল হইতে হবে। তো আমাদের এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা কি পাবো, সেখান থেকে একটা ইএমএফ বা ভোল্টেজ পাবো। তো আমরা এখানে দেখি যে একটা ইন্ডাকশন মোটরকে যদি আমরা সাপ্লাই না দিয়ে একটা এক্সট্রা মেশিনের সাহায্যে তার রোটরটাকে ঘোরাতে থাকি, তাহলে আমরা পাবো কিনা। স্বভাবতই পাওয়ার কথা না, তার কারণ এখানে আমরা ঘোরাচ্ছি, আমাদের কি আছে, আমাদের স্ট্যাটরে ওয়াইন্ডিং আছে, তার মানে আমাদের কন্ডাক্টর এখানে আছে, আমাদের কোন পার্টটা মিসিং, এখানে ফিল্ড, ম্যাগনেটিক যে ফিল্ড সেই পার্টটা হচ্ছে মিসিং। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। আমরা আমাদের যে রোটর, সেই রোটরে আমরা সেই ফিল্ডটা তৈরি করি। ফিল্ড আমরা রোটরের কনস্ট্রাকশন আমি দেখাবো পরবর্তীতে। তো এখানে যেটা করা হয়, এখানে আমাদের একটা যদি 2 পোলের রোটর আমরা চিন্তা করি, তাহলে এখানে 2 পোল, একটা নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হবে। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ওয়াইন্ডিং পেঁচাই, এখানে যদি আমরা ডিসি সাপ্লাই দেই কোনোভাবে, এখানে আমরা কয়েল পেঁচাবো, কয়েল পেঁচায়ে যদি আমরা এখানে ডিসি সাপ্লাই দেই, এই দুই প্রান্ত বের হয়ে গেল, দুই প্রান্তে যদি আমরা ডিসি সাপ্লাই দিতে পারি, তাহলে কি হবে, এখানে আমরা জানি যে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হবে এবং কারেন্ট ফ্লো হলে সেখানে একটা ডিসি সাপ্লাই দিচ্ছি, কনস্ট্যান্ট ফিল্ড তৈরি হবে এবং সেখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল তৈরি হবে। এরপর আমাদের এবার কি হইলো,
এখানে নর্থ পোল এবং সাউথ পোল, দ্যাট মিনস আমাদের যে ফিল্ড দরকার সেই ফিল্ড তৈরি হয়ে গেছে এবং আমাদের স্ট্যাটরে কি আছে, আমাদের যে মেইন ওয়াইন্ডিং আর্মেচার ওয়াইন্ডিং সেটা কিন্তু স্ট্যাটরে আছে। এবার যদি আমরা এই রোটরটাকে এক্সট্রা কোনো মেশিনের সাহায্যে ঘোরাতে থাকি, এটা অল্টারনেটর, এটা হচ্ছে এক্সট্রা মেশিন, আমরা যদি ঘোরাতে থাকি তাহলে কি হবে, আমাদের এই যে কনস্ট্যান্ট যে ম্যাগনেটিক ফিল্ড এটাকে আমরা কি করতেছি, ঘোরাচ্ছি, তাই না? তাহলে এর উপরে কে আছে, এর উপরে যে আমাদের কন্ডাক্টর বা আর্মেচার ওয়াইন্ডিং আছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করতেছে, আর্মেচার কন্ডাক্টরকে কাট করতেছে এবং সময়ের সাথে সাথে সেটা কি করতেছে, পরিবর্তন হচ্ছে। আমাদের যদি আমরা টু পোল নিয়ে চিন্তা করি তাহলে এই টু একদিকে নর্থ পোল এবং একদিকে সাউথ পোল তৈরি হবে, তাই না? আমরা যদি এটাকে ঘুরাই তাহলে কি হবে, এটা সময়ের সাথে সাথে ঘুরতে থাকতেছে এভাবে। তাহলে নর্থ পোল একবার উপরে, একবার ডানে, একবার নিচে, আর একবার বামে, আবার উপরে, তার মানে কি হচ্ছে, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এভাবে আমাদের সময়ের সাথে পরিবর্তনশীল একটা ফিল্ড যদি আমাদের কোনো কন্ডাক্টরকে কাট করে তাহলে ফ্যারাডেস ল থেকে আমরা জানি যে ওই কন্ডাক্টরের দুই প্রান্তে একটা ইএমএফ ইনডিউস হবে। ঠিক একইভাবে এখানে যেহেতু আমাদের এই যে কনস্ট্যান্ট একটা ফিল্ড আমাদের আর্মেচার ওয়াইন্ডিংকে কাট করতেছে এবং তাদের মধ্যে একটা সময়ের সাথে সাথে তারা চেঞ্জ হচ্ছে, সেহেতু আমরা এই যে আমাদের আউটপুট, সেই আউটপুটের অ্যাক্রসে আমরা একটা ইএমএফ পাবো এবং সেটাই আমরা সাপ্লাই হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করব। এটাই মেইনলি হচ্ছে আমাদের অল্টারনেটর ওয়ার্কিং প্রিন্সিপাল। এভাবেই আমরা আমাদের অল্টারনেটর কাজ করে। তো এটা আমি হচ্ছে একটা ব্রিফ ধারণা দিয়ে দিলাম যে আমাদের অল্টারনেটর অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আর ইন্ডাকশন মোটরের সাথে এই অল্টারনেটরের পার্থক্যটুকু কতটুকু, বা ইন্ডাকশন মোটরে যদি আমরা তার সাপ্লাইটাকে রিডিউস করে দিয়ে কোনো একটা মেশিনের সাহায্যে তার রোটরটাকে ঘুরাই তাহলে সেখানে আমরা কোনো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা আউটপুট পাবো কিনা এখান থেকে আমরা সহজে বুঝতে পারতেছি। এই প্রশ্ন করলে অবশ্যই বলতে হবে যে অবশ্যই আমরা পাবো না, তার কারণ এখানে আমাদের যে ফিল্ড পার্ট সেই ফিল্ড পার্টটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মিসিং থাকে এবং আমাদের অল্টারনেটরে এক্সট্রাভাবে এই পার্টটাকে অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, তো এবার আমরা যদি কনস্ট্রাকশনের দিকে আসি, কনস্ট্রাকশনে আমি আগে বলছি যে এটার মেইনলি দুইটা পার্ট থাকবে, নর্মাল আদার যে মেশিন তাদের মতোই, একটা স্ট্যাটর এবং আরেকটা রোটর। তো এখানে একটা অল্টারনেটরের ডিটেইলস কনস্ট্রাকশন দেখানো আছে, আমি পরবর্তীতে আবারও রোটর পার্টটাকে এক্সট্রা করে দেখাবো। তো এখান থেকে আমরা যদি দেখি সবথেকে উপরে যে পার্টটা সেটা হচ্ছে স্ট্যাটর ফ্রেম। স্ট্যাটর ফ্রেম মানে উপরের যে আমরা কভারটা দেখতে পাই সেটা, এর নিচে থাকে হচ্ছে স্ট্যাটর কোর। স্ট্যাটর কোরে যেটা থাকবে এখানে হচ্ছে এই যে স্লট করা থাকবে, এই যে এগুলোকে স্লট বলা হয়, এই স্লট করা থাকবে। এই স্লট করার কারণটা হচ্ছে এখানে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং গুলাকে আমরা বেঁধে রাখবো, এখানে এই স্লট গুলাতে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং প্লেস করতে হবে। এর নিচে থাকবে কি, এর নিচে থাকবে হচ্ছে রোটর। তো রোটরে এই যে এখানে যেগুলো দেখানো আছে এইগুলো হচ্ছে পোল ফেস, এটা একটা পোল, এটা একটা পোল, এখানে এটা হচ্ছে পুরোটাই রোটর। রোটরে এখানে অনেকগুলা পোল তৈরি করা আছে, ঠিক আছে। আর এই রোটরে আমাদের এই পোলগুলোতে আমরা কি করব, এখানে কয়েল পেঁচাবো, কয়েল পেঁচাবো, কয়েল পেঁচায়ে সেখানে আমরা কি করব, সেখানে একটা ফিল্ড তৈরি করব, ঠিক আছে। তো ফিল্ড তৈরি করার জন্য আমাদের কি লাগবে, সেখানে একটা ডিসি সাপ্লাই লাগবে, তাই না? তো এখানে যে একটা এক্সাইটার দেখানো হয়েছে এবং ব্রাশ দেখানো হয়েছে যার সাহায্যে আমরা এখানে ডিসি সাপ্লাই দিব এই রোটর ওয়াইন্ডিং এ, যাতে করে আমাদের এখানে ফিল্ড তৈরি হয়। আর এখানে হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল দেখানো হয়েছে, থ্রি ফেজ যেহেতু অল্টারনেটর, স্ট্যাটরের তিনটা টার্মিনাল, এর মাধ্যমে আমরা হচ্ছে আউটপুট সাপ্লাইটা নিব। এটা হচ্ছে একটা ব্রিফ কনস্ট্রাকশনের ফিগারের ডিসক্রিপশন। তো আমরা যদি মেইন ডিসক্রিপশনে আসি, যে স্ট্যাটরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইভাবে ডিসক্রাইব করতে পারি।
তো আমরা জানি যে স্ট্যাটর কি নিয়ে গঠিত, স্ট্যাটর এখানে একটা ফ্রেম নিয়ে গঠিত, আর তার নিচে কি থাকবে, স্ট্যাটর কোর থাকবে, যেখানে আমরা হচ্ছে কি করব, আর্মেচারকে পেঁচাবো। এখানে কি বলছে, দ্য স্ট্যাটর কনসিস্ট অফ এ কাস্ট আয়রন ফ্রেম, যে আমাদের যে ফ্রেমটা সেটা কাস্ট আয়রন দিয়ে গঠিত হবে, হুইচ সাপোর্টস দ্য আর্মেচার কোর, যেটার কাজ হচ্ছে আর্মেচার কোরকে সাপোর্ট দেওয়া, হ্যাভিং স্লটস ইন ইটস ইনার পেরিফেরি, এটার ভিতরের দিকে আমাদের কি থাকবে, স্লটস থাকবে ফর হাউজিং দ্য আর্মেচার কন্ডাক্টর, যার মধ্যে আমাদের আর্মেচার কন্ডাক্টর গুলা থাকবে। এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটর ফ্রেম আর একটা হচ্ছে স্ট্যাটর কোর। ফ্রেম মানে উপরের অংশটুকু এবং কোর মানে তার ফ্রেমের নিচে যেটা থাকবে। তো এটা হচ্ছে স্ট্যাটর ফ্রেম, মানে আমাদের যে বাহিরের দিকে আমরা যেটা দেখতে পাই আউটার ফ্রেম, সেটাই। ডিসির ক্ষেত্রে এই ফ্রেমটা আমাদের ইউজ হইতে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে ক্যারি করার জন্য, কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে সেটা হয় না। এটার কাজ শুধুমাত্র আমাদের আর্মেচারের যে কোর সেটাকে ধরে রাখা এবং ওয়াইন্ডিং এর পজিশনগুলোকে ফিক্সড করে ধরে রাখা। এখানে এটা আমাদের কুলিং হিসেবেও কাজ করে। আপনারা দেখবেন যে উপর আউটার ফ্রেমে অনেক সময় খাঁজ কাটা দেয়া থাকে, কিংবা এখানে ছোট হোল থাকতে পারে, যেগুলো হচ্ছে কুলিং পারপাসে আমাদের হেল্প করবে। এবার যদি স্ট্যাটর কোর নিয়ে আমরা কথা বলি, স্ট্যাটর কোর মানে হচ্ছে আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং যে স্লট গুলাতে আমরা পেঁচায় রাখবো, সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটর কোর। এটা মেইনলি স্পেশাল ম্যাগনেটিক আয়রন অথবা স্টিল অ্যালয় দিয়ে তৈরি করা হয়। তো আমাদের এই স্ট্যাটর কোরটা সাধারণত ল্যামিনেটেড থাকে। ল্যামিনেটেড করার উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে ইডি কারেন্ট লসটা অনেক কম হয়। ইডি কারেন্ট লস যদি কম হয় তাহলে এখানে আমাদের হিট প্রডিউসও কম হবে। তো এর পরবর্তী ডিসক্রিপশনগুলা কিভাবে ল্যামিনেশন করা হয় বড় মেশিন ছোট মেশিনের ক্ষেত্রে, এখানে কিভাবে আমরা কুলিং পারপাসের জন্য স্পেস রাখতে পারি, এই নিয়েই কথা বলা আছে। আমাদের এরপরে আমরা আসবো হচ্ছে রোটরে। এখানে রোটর যদি আমরা ডিসক্রাইব করতে চাই, রোটর সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে স্যালিয়েন্ট ফোল্ড রোটর আর একটা হচ্ছে স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর। তো স্যালিয়েন্ট ফোল্ড রোটর কোনটা? স্যালিয়েন্ট ফোল্ড রোটর হচ্ছে এটা সাধারণত লো এবং মিডিয়াম স্পিড অল্টারনেটরের জন্য ইউজ করা হয়। এটার বাইরের দিক থেকে যদি আমরা দেখে আইডেন্টিফাই করতে চাই স্যালিয়েন্ট এবং নন স্যালিয়েন্ট পোল, তাহলে বাইরের দিক থেকে যদি আমরা দেখতে পাই, যেমন একটা 4 পোল যদি আমরা রোটর দেখাই, বাইরের দিক থেকে আমরা দেখতে পাবো যে এখানে একটা পোল আছে, এখানে একটা পোল আছে, এখানে একটা আছে, এবং তার উপরে পোল শুজ লাগানো আছে। আমরা বাইরে থেকে যদি আইডেন্টিফাই করতে পারি দেখে, তাহলে সেটাই হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ হচ্ছে রোটর। ঠিক আছে, যেহেতু এখানে বাইরের এটা হচ্ছে স্মুথ না এবং বাইরের দিক থেকে সহজে এটাকে আইডেন্টিফাই করা যায়, এজন্য আমাদের যে এয়ার গ্যাপটা হয় রোটর এবং স্ট্যাটরের মাঝে, যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপটা এখানে সমান থাকে না। এই জন্য এটা হচ্ছে আমাদের কি লো এবং মিডিয়াম স্পিডের জন্য সাধারণত ইউজ করা হয়, হাই স্পিডের জন্য ইউজ করা হয় না। তারপরে এখানে ল্যামিনেশন, এই আমাদের রোটরের যে কোর আছে তার ল্যামিনেশন নিয়ে কথা বলা আছে। ল্যামিনেশন করলে ইডি কারেন্ট কমে যায়, ডি কারেন্ট লসটা কমে যায়, সেটা আমরা জানি। এরপর যদি আমরা স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ নিয়ে কথা বলতে চাই, স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ হচ্ছে এই রোটরটাকে বাইরে থেকে আমরা বুঝতে পারবো না যে এখানে কোন পোলটা, কত সংখ্যক পোল আছে বা নাই। এখানে এর কনস্ট্রাকশনটা হচ্ছে স্মুথ হবে, মানে জাস্ট উপরের দিক থেকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে একটা নর্মাল সিলিন্ডার। তো এটা হচ্ছে এয়ার গ্যাপটা সাধারণত সমান হয়, এই জন্য এটাকে আমরা হাই স্পিড অল্টারনেটরের জন্য ইউজ করি, ভেরি হাই স্পিডের জন্য ইউজ করা হয়, ভেরি হাই স্পিড অথবা টার্বো অল্টারনেটর, সেগুলোর জন্য এটাকে ইউজ করা হয়।
কিভাবে এইখানে আমাদের অনেক স্লট থাকে, এই স্লট গুলার মধ্যে হচ্ছে আমাদের কি কন্ডাক্টরকে আমরা প্লেস করে এই স্মুথ সিলিন্ড্রিক্যাল যে আমাদের রোটর সেটাকে তৈরি করা হয়। তো এটার যদি আমরা আরপিএম দেখতে চাই তাহলে 2 পোল যদি কোনো অল্টারনেটর হয় তাহলে তার আরপিএমটা সাধারণত 3600 এবং 4 পোল যদি হয় তাদের স্পিডটা সাধারণত 1800 আরপিএম হয়ে থাকে। তো এটা আমি আপনাদেরকে এবার ডিটেইলস দেখাবো যে এই রোটরের কনস্ট্রাকশন গুলা কিরকম। এইটা হচ্ছে আমাদের, আমরা যদি রোটরের কনস্ট্রাকশন দেখতে চাই আলাদাভাবে তাহলে এটা হচ্ছে আমাদের স্যালিয়েন্ট পোল রোটর, আর এটা হচ্ছে আমাদের নন স্যালিয়েন্ট বা স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর। স্যালিয়েন্ট পোল টাইপে আমি আগে বলছি যে বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারবো যে কত সংখ্যক পোল এখানে আছে। দেখেন এটা হচ্ছে একটা 4 পোল রোটর, বাইরে থেকে আমরা ইজিলি দেখে বুঝতে পারতেছি যে এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল। আর এই যে আমরা এই পোলের যে ফেসটা আছে সেখানে আমরা হচ্ছে কি করি, কন্ডাক্টর পেঁচাই দিই। কন্ডাক্টর এখানে কন্ডাক্টর পেঁচাবো, তারপরে এখানে কন্ডাক্টর পেঁচাবো, এখানে পেঁচাবো, এখানে পেঁচাবো। পেঁচানোর পরে আমাদের দুইটা হচ্ছে প্রান্ত বাইরে থাকবে, যে দুইটা প্রান্ত বাইরে থাকবে সেখানে আমরা ডিসি সাপ্লাই দিব। ঠিক আছে, তাহলে এই যে ডিসি সাপ্লাই যদি আমরা এখানে দেই তাহলে এখানে কি হবে, একটা ফিল্ড তৈরি হবে। আর স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ কিরকম হয়, স্মুথ সিলিন্ড্রিক্যালটা যদি আমরা দেখি যে দেখেন এখানে হচ্ছে স্লট তৈরি করা আছে, এটা হচ্ছে একটা 2 পোল রোটর। উপরের অংশে স্লট তৈরি করা আছে, এই যে এই স্লট গুলাতে আমরা হচ্ছে কয়েল বসাই দিব, কন্ডাক্টর বসাই দিলে তার হচ্ছে এখানে দুইটা প্রান্ত থাকবে, একইভাবে দুইটা প্রান্তে আমরা ডিসি সাপ্লাই দিব। যেহেতু আমাদের এখানে স্লট তৈরি করা আছে এবং কন্ডাক্টরগুলা সেই স্লটের মধ্যে আমরা প্লেস করি, তাহলে বাইরে থেকে আমাদের দেখে বোঝার উপায় থাকে না যে এখানে আসলে কত সংখ্যক পোল আমরা তৈরি করছি, যদি এইগুলাকে একেবারেই সমানভাবে বসায় দেওয়া হয়, এক্সট্রা ভাবে যদি কোনো খাঁজ দেখা না যায়। এই জন্য এটার ক্ষেত্রে আমাদের উপরে আমরা জানি যে স্ট্যাটর আছে আর নিচে হচ্ছে কি থাকবে, রোটর থাকবে, তাই না? রোটরটা যদি এরকম সিলিন্ড্রিক্যাল হয় স্মুথ তাহলে তাদের মধ্যে এয়ার গ্যাপটা সমান হবে এবং এই কন্ডাক্টরগুলো খুব সহজে ডিসপ্লেস হইতে পারবে না। এই জন্য এটাকে হাই স্পিড বা টার্বো অল্টারনেটরের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এখানে আমাদের পোল শুজ আছে বাইরের দিকে বের করা, এই জন্য একটু যদি আমাদের এটা ডিসপ্লেস হওয়ার সুযোগ থাকে তাহলে কি হবে, সেটা আমাদের উপরের যে স্ট্যাটর ওয়াইন্ডিং সেটাকে খুব সহজে কি করতে পারে, সেখানে ফ্রিকশন হয়ে আমাদের ওয়াইন্ডিং এর ক্ষতি হতে পারে। এই জন্য এটাকে সাধারণত লোয়ার স্পিডের জন্য ইউজ করা হয়। তো এখানে আমরা কয়েল কিভাবে তৈরি করব বা পোল কিভাবে তৈরি করব এই ফিগারের সাহায্যে আমরা সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের স্ট্যাটর, এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, এটা আমাদের রোটর নিয়ে আমরা কথা বলবো। তো রোটরে কিভাবে আমাদের কয়েল পেঁচাবো এবং পোলগুলা কিভাবে তৈরি হবে সেটা আমরা একটু দেখি। যেমন এটা একটা 4 পোল রোটর, 4 পোল রোটরে যদি আমরা ওয়াইন্ডিং পেঁচাই, সে এটা হচ্ছে আমি একটা প্রান্ত নিলাম, প্রান্ত নিয়ে কি করলাম, এইভাবে পেঁচাচ্ছি, এইভাবে পেঁচাইলাম। তো এটা পেঁচানো শেষ হওয়ার পরে কি হবে, আবার এইটা পেঁচাবো, এইটা পেঁচানোর পরে আমি কি করব, শুরু করব এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে আবার পেঁচানো শুরু করব। এইখান থেকে কোথায় আসলো, এইখানে আসলো, তাই না? এইখানে পেঁচানোর পরে আমরা কোথায় পেঁচাবো, এইটাতে পেঁচাবো। পেঁচানোর পরে আমাদের কয়টা প্রান্ত বাইরে থাকলো, দুইটা প্রান্ত বাইরে থাকলো, তাই না? এখানে যদি আমরা এবার একটা ডিসি সাপ্লাই দিয়ে দেই তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং আমাদের পোল তৈরি হয়ে যাবে। পোলগুলা হচ্ছে সবসময় আমরা জানি যে পোলগুলা একটার পর আর একটা পোল তৈরি হবে,
তাহলে এখানে যদি আমাদের সাউথ পোল তৈরি হয়, তারপর এটাতে নর্থ পোল তৈরি হবে, তারপর এটা আবার সাউথ পোল তৈরি হবে, তারপর এটা আবারও নর্থ পোল তৈরি হবে। এইভাবে এটা যদি আমাদের পোল তৈরি হওয়া মানে আমাদের নর্থ পোল থেকে সাউথ পোলে আমাদের কি হবে, অলওয়েজ একটা ফ্লাক্স এখানে তৈরি হবে, ফিল্ড তৈরি হবে, যেটা আমাদের কি করবে, এর উপরে যে স্ট্যাটর ওয়াইন্ডিং আছে সেটাকে কাট করবে এবং এখান থেকে আমরা কি পাবো, ইএমএফ পাবো। তো আমরা যদি কালার পিকচারে দেখতে চাই আমাদের যে স্যালিয়েন্ট পোল যে রোটর, সেটা এক্স্যাক্টলি দেখতে এরকম। এটা হচ্ছে উপরে পোল শুজ, এটা এই যে আমাদের কপার কন্ডাক্টর এখানে পেঁচানো আছে, কপার কন্ডাক্টর পেঁচানো আছে এবং এখানে সাপ্লাই দেওয়া আছে। আমরা যদি স্ট্যাটর এবং রোটরকে একসঙ্গে দেখতে চাই তাহলে ফিগারটা অ্যাকচুয়ালি এরকম হবে। এই ধরনের ফিগার আপনারা নিচে সার্চ দিলে অনেক পাবেন, ঠিক আছে। তো এখানে এবার আসি যে এই যে আমাদের যে এখানে ডিসি সাপ্লাইটা, এই ডিসি সাপ্লাইটা তো আমাদেরকে দিতে হবে, তাই না? তো ডিসি সাপ্লাই দেওয়ার উপর ভিত্তি করে আমরা এই অল্টারনেটরকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। একটা কি, একটা হচ্ছে এই ডিসি সাপ্লাইয়ের উপর ভিত্তি করে একটাকে আমরা বলতে পারি সেলফ এক্সাইটেড, এই এক্সাইটেশন দেওয়ার উপরে ভিত্তি করে একটা সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেলফ এক্সাইটেড আর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো সেলফ কোনটা? সেলফ হচ্ছে আমরা যদি এই আমাদের যে রোটর আছে, রোটরের মধ্যে থেকেই যদি কোনোভাবে আমরা একটা ডিসি সাপ্লাই তৈরি করে আমরা এই রোটরের যে ডিসি সাপ্লাই দরকার সেখানে দিতে পারি, তাহলে সেটাকে সেলফ বলা হবে। তার মানে ওইখানেই আমরা ডিসিটা তৈরি করে ওইখানেই আবার রোটরকে সাপ্লাই দিব, তাহলে সেই এক্সাইটেডটাকে বলা হবে সেলফ সাইটেড। আর যদি আমরা এইখানে কোনো এক্সাইটেশন তৈরি না করে বাইরে থেকে কোনো ব্যাটারির সাহায্যে যদি আমরা সাপ্লাই দেই তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। তো আমরা যদি সেলফ সাইটেডের একটা ফিগার দেখতে চাই তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রোটরের মধ্যেই এইখানে আমাদের একটা ছোট ডিসি জেনারেটরকে আমাদের বসানো থাকবে, সেটাকে আমাদের এক্সাইটার বলা হবে। এখানে আমাদের যে এক্সাইটেশনটা তৈরি হবে সেটাকে রেকটিফাই করে ডিসি তৈরি করে আমরা কি করব, এখান থেকে রোটরে সাপ্লাই দেব। তাহলে রোটরে আমাদের এই সাপ্লাই ডিসি সাপ্লাইয়ের সাহায্যে এখানে ফিল্ড তৈরি হবে এবং সেখান থেকেই হচ্ছে আমার অল্টারনেটরে আমরা ভোল্টেজ ইনডিউস করতে পারবো। তাহলে এটাকে বলা হবে হচ্ছে সেলফ সাইটেড। কিন্তু এটা না করে আমি যদি এই যে বাইরে থেকে একটা ব্যাটারি রোটরে স্লিপ রিং প্লেস করে বাইরে থেকে একটা ব্যাটারির সাহায্যে এখানে আমি যদি সাপ্লাই দেই তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। মনে হচ্ছে যে আপনারা অলরেডি সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড যে সেটা সম্পর্কে খুব ভালো ধারণা আপনাদের হয়ে গেছে। এবং আমাদের যে রোটরের যে কনস্ট্রাকশন, আমাদের স্যালিয়েন্ট পোল, স্মুথ সিলিন্ড্রিক্যাল পোল, আমার মনে হয় যে আপনাদের একটু পরিষ্কার ধারণা তৈরি হবে এখান থেকে। আচ্ছা, এবার যদি আমরা চিন্তা করি যে এখানে আমাদের ডিসি জেনারেটরের থেকে পার্থক্যটা কোথায়? ডিসি জেনারেটরের সাথে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র আমাদের ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং এর পজিশনটা শিফট হয়ে যাওয়া। এখানে আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিংটা সেটা হচ্ছে স্ট্যাটর পজিশনে আছে, ডিসিতে যেটা ছিল রোটরে, আর ডিসিতে আমাদের যে ফিল্ড ওয়াইন্ডিং সেটা ছিল স্ট্যাটরে এবং সেটা এই অল্টারনেটরের ক্ষেত্রে থাকবে হচ্ছে রোটরে। তো আমরা এই আর্মেচার ওয়াইন্ডিংটাকে স্টেশনারি যে করলাম সেটা আমাদের আসলে উপকারিতা কি, আমাদের অ্যাডভান্টেজটা কোথায়? এটার অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা যদি এই
আর্মেচারটাকে স্টেশনারি করি, তার মানে কি আমাদের সাপ্লাই নেওয়ার জন্য কি লাগবে না, আলাদা কোনো ব্রাশ এবং কমিউটেটরের দরকার হচ্ছে না, যেটা আমাদের ডিসির ক্ষেত্রে দরকার হইতো। আমাদের এইখানে রোটরে হচ্ছে ব্রাশ এবং কমিউটেটরের সাহায্যে আমাদের কি করতে হইতো, বাইরের সাপ্লাইটা নিয়ে আসতে হইতো ডিসিতে। তার কারণ কি, রোটরটা কন্টিনিউয়াস ঘুরবে, এখানে যদি আমি সরাসরি কানেকশন দেই তাহলে এই কেবল কি হবে, এখানে প্যাচ খেতে থাকবে, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। এই জন্যই এখানে ব্রাশ কমিউটেটরের মাধ্যমে আমাদের আউটপুটটা বাইরে বের করে নেওয়া হয়। কিন্তু আমি যদি সেম আর্মেচারটাকে স্টেশনারি করে ফেলতে পারি, মানে স্ট্যাটরে বসাই দিতে পারি, তাহলে সেখানে এই যে ব্রাশ এবং কমিউটেটরের সাহায্যে আমার আউটপুটটা নেওয়ার কোনো দরকার নাই, তার কারণ অলরেডি সেটা স্টেশনারি। আমি সরাসরি সেখানে আমাদের যে আউটপুট টার্মিনাল, সেখান থেকে আমি সরাসরি কি করতে পারতেছি, আউটপুটটা নিতে পারতেছি। এই জন্য আমার কি দরকার নেই, কোনো ব্রাশ কমিউটেটরের দরকার নেই। আর ব্রাশ কমিউটেটর যদি না থাকে তাহলে সেখানে অনেক ধরনের আমার কি লসটা কমে যাবে। প্রথম পয়েন্টটাতে সেটাই বলা হয়েছে যে আমাদের আউটপুট কারেন্টটা ডিরেক্টলি আমরা টার্মিনাল, স্ট্যাটরের টার্মিনাল থেকে নিতে পারতেছি উইদাউট হ্যাভিং টু পাস ইট থ্রু ব্রাশ কন্ট্যাক্ট, যেটা আমাদের ব্রাশ কমিউটেটরের কোনো দরকার হচ্ছে না। যেহেতু আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিংটাই মেইন ওয়াইন্ডিং, এটাকে আমাদের কি করতে হবে, খুব ভালো মতো ইনসুলেশন করে রাখতে হবে, তাই না? তো যেহেতু আমাদের এটা স্থির, আমরা এখানে ইজিলি, খুব সহজে এটাকে হাইলি ইনসুলেট করে প্রোটেক্ট করতে পারি বিভিন্ন রকম ড্যামেজ থেকে। কিন্তু এটা যদি আমাদের রোটর হইতো তাহলে কি হইতো, আমরা খুব বেশি ইনসুলেশন সেখানে ইউজ করতে পারতাম না, তার কারণ যত বেশি ইনসুলেশন ইউজ করব তত সেখানে কি হবে, তার ওয়েটটা বাড়তে থাকবে এবং সেটা বাল্কি হতে থাকবে, সেটাকে ঘোরানোর জন্য আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে, তাই না? এই জন্য এটা আমরা যদি এটাকে স্ট্যাটরে বসাই দিতে পারি তাহলে সেখানে আমাদের এই ইনসুলেশন করাটা খুব সহজ হবে। সহজে আমরা হাই ভোল্টেজের জন্য এই অল্টারনেটর ডিজাইন করতে পারবো, যেটা ডিসি জেনারেটরের ক্ষেত্রে খুব কঠিন। এখানে আমাদের স্লিপ রিং দরকার হবে কখন, যদি সেপারেটলি এক্সাইটেড আমরা রোটর ইউজ করি, তাহলে সেপারেটলি এক্সাইটেড রোটরের ক্ষেত্রে স্লিপ রিং এর সাহায্যে আমরা রোটরে সাপ্লাই ভোল্টেজ দিব। সেই সাপ্লাই ভোল্টেজটার ভ্যালু হচ্ছে অনেক কম, সেটা হচ্ছে লো ভোল্টেজ সাইড এবং লো পাওয়ার সাইড। যেহেতু লো ভোল্টেজ এবং লো পাওয়ার, সেখানে আমাদের ইনসুলেশনটাও তুলনামূলকভাবে কম লাগে এবং আমরা সহজে সেই পরিমাণ ইনসুলেশন আমাদের রোটর ফিল্ডে দিতে পারি। আমাদের যে আর্মেচার ওয়াইন্ডিং, এটা যদি আমরা স্টেশনারি করি তাহলে আমরা খুব শক্তভাবে সেটাকে আমাদের যে স্ট্যাটর ফ্রেম সেটার মধ্যে প্লেস করতে পারি, যার ফলে সেটা হচ্ছে সহজে কি হইতে পারবে না, ডিফর্ম হইতে পারবে না, বা সহজে নড়ে যাইতে পারবে না বা ভেঙে যেতে পারবে না, তাই না? কিন্তু এটা যদি আমাদের রোটর হয় এবং সেখানে আমাদের রোটরে যদি আমরা আর্মেচার ওয়াইন্ডিং রাখি, স্বভাবতই আমাদের আর্মেচার ওয়াইন্ডিংটাই বড় হয়, তাই না? তো এইখানে আমরা এটাকে যদি আমরা ঘুরাইতে থাকি তাহলে খুব সহজে সেটা ডিফর্ম হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি রোটরে না দিয়ে সেটাকে যদি স্ট্যাটরে প্লেস করি তাহলে খুব শক্তভাবে আমরা সেখানে বসাই দিতে পারবো এবং সেটার ডিফরমেশন হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তার কারণ একটা আর্মেচারকে যদি আমরা ঘোরাতে থাকি, আর্মেচারের তো একটা ওয়েট আছে, এটাকে যদি খুব বেশি ঘোরানো হয় সেখানে একটা বড় মাপের সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, একটা বড় সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়, যেটার সাহায্যে খুব সহজে আমাদের বিয়ারিং যদি দুর্বল থাকে তাহলে সেটা ভেঙে ডিফর্ম হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি এই আর্মেচারটাকে রোটর থেকে স্ট্যাটরে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এত সব অ্যাডভান্টেজ। এই জন্যে অল্টারনেটরের ক্ষেত্রে কি করা হয়েছে, আমাদের রোটর পজিশন থেকে আর্মেচারটাকে স্ট্যাটরে নিয়ে আসা হয়েছে, একটা অনেক বড় ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের যে স্পিড এবং ফ্রিকোয়েন্সি, আমরা জানি যে আমাদের ফ্রিকোয়েন্সি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি থাকতে হবে, ফিক্স থাকতে হবে।
এটার একটা অপর নাম হচ্ছে সিনক্রোনাস জেনারেটর, তাই না? সিনক্রোনাস জেনারেটর মানে কি, এটা একটা কনস্ট্যান্ট স্পিডে আমাদেরকে ঘুরাইতে হবে। কেন ঘুরাইতে হবে? তার কারণটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা যে স্পিডে এই অল্টারনেটরের রোটরকে ঘুরাবো তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হবে। যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা ফিক্সড রাখতে হবে 50 হার্টজে, এই জন্যে আমাদের যে স্পিড অল্টারনেটরের সেটাকেও কনস্ট্যান্ট হইতে হবে, আদারওয়াইজ আমাদের ফ্রিকোয়েন্সি আমরা ফিক্সড করতে পারবো না। এই জন্যেই এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। তো আমরা যদি এই রিলেশনটা দেখতে চাই স্পিড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে, তাহলে আমাদের কিছু টার্মের সম্পর্কে সাথে পরিচিত হইতে হবে। একটা হচ্ছে পোল, যেটা আমরা জানি পি, এন আমরা আমাদের রোটর যে স্পিডে ঘুরবে সেই স্পিড, এবং এফ যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি একটা রিলেশন দাঁড় করাতে চাই, আমাদের আচ্ছা আমাদের যদি রোটরটা একটা পূর্ণ সাইকেল ঘোরে, একটা পূর্ণ সাইকেল যদি ঘোরে, তাহলে সেখানে কত হার্টজ আমরা ফ্রিকোয়েন্সি পাবো, সেটার জন্য আমাদের সেটার সাথে সম্পর্কটা হচ্ছে নাম্বার অফ পোলের। ফর এক্সাম্পল এখান থেকে আমরা দেখি যে এটা যদি একটা 2 পোলের অল্টারনেটর হয়, তাহলে এই রোটর হয়, তাহলে এই রোটরটা যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয়, তাহলে আউটপুটে আমরা কি পাবো, একটা পূর্ণ সাইকেল। একইভাবে এটা যদি 4 পোলের অল্টারনেটর হয়, তাহলে আমরা কি পাবো, এটা যদি একটা অর্ধেক রেভুলেশন দেয়, তাহলে আমরা একটা ফুল সাইকেল পাবো। যদি একটা ফুল রেভুলেশন দেয়, এখানে আমরা 2 সাইকেল পাবো, তাই না? তাহলে নাম্বার অফ সাইকেল পার রেভুলেশন হচ্ছে p/2, নাম্বার অফ রেভুলেশন পার সেকেন্ড ইকুয়ালস টু আমাদের যে রোটেশন ডিভাইডেড বাই 60। এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের এই আমাদের যে পোল, সেই এই ইকুয়েশনে বসাই দিলে আমাদের সূত্র সেটা আমরা পেয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের যে সিনক্রোনাস স্পিডের যে সূত্র, সেটাই হচ্ছে আমাদের, আমরা কি জানি, n equals to 120 f/p। এখান থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি বের করতে চাই, সেটাই হচ্ছে আমাদের যে সিনক্রোনাস স্পিড এবং যে ফ্রিকোয়েন্সি তার সম্পর্কটা আমাদের নির্দেশ করে। ওকে, এর পরের অংশটা আমি পরের লেকচারে ডেসক্রাইব করতেছি। থ্যাংক ইউ।